ঠিক সন্ধ্যে ৬টা জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে, হয়রানির হিয়ারিং। স্ট্রোকে আক্রান্ত, একটু হাঁটলেই হাঁপিয়ে যান। ইনহেলার নিয়ে হাজির এসআইআর শুনানিতে। কেউ আবার ঠিকমতো হাঁটতে পারেন না, তবুও শুনানির জন্য সরকারি দফতরে যেতে হয়েছে। কারণ রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও হিয়ারিং এ। এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানির অভিযোগ। হুগলির চুচুড়ার গৌরী মান্না, বয়স ৭০ ছুঁই ছুঁই। কয়েক বছর আগে স্ট্রোক হয়, হার্টেরও সমস্যা রয়েছে। একটু হাঁটলেই শ্বাসকষ্ট, ভরসা ইনহেলার। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। বৃদ্ধার পরিবারের দাবি, এসআইআর এর খসড়া তালিকাতে তার নাম রয়েছে, তবুও হিয়ারিং এর জন্য রবিবার ডেকে পাঠানো হয়। যেতে হয় তার বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। ব্রেন স্ট্রোক হয়েছে, মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে, নাম নেই বলছি, নতুন করে নাম তোলা হলো, ইয়ে করলে ৯৫ সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে, এখন নাম নেই বলছি। চুচুড়ার অশীতিপর সুসেন কুমার রায়চৌধুরী ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বৃদ্ধের দাবি, তার কোমর ভাঙা, হাঁটতে সমস্যা, তা সত্ত্বেও যেতে হয়েছে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানিতে। সরকারি অফিসার, তা এখানে ২০০২-এ কি নাম ছিল? নাম নাই তো দেখছি। এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল। সনকা দাস আগে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে, এখন থাকেন পাঁশকুড়ার খিরায়ে। ঠিকমতো হাঁটতে পারেন না। তার দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামে ভুল রয়েছে, তাই এসআইআর শুনানিতে আসতে হয়েছে প্রায় ১.৫ ঘন্টা দূরে তমলুকের এক পঞ্চায়েত অফিসে। আমাদের কাছে এই কাগজগুলো জমা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার তো পাটা খোড়া, কি করবো, কিছু করার নেই। মেয়ের বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, কিছু করার নাই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার বাসিন্দা বন্দনা মণ্ডল অন্তঃসত্ত্বা। তার পরিবারের দাবি, রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও গিয়েছেন শুনানিতে। বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অফিসে। ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। কিন্তু প্রসূতি প্রেগনেন্ট তো। ২৭ তারিখ আজ ডেট ছিল, আজ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, আসছি। পার্ক সার্কাসের বাসিন্দা মুস্তারিন বেগম, বয়স প্রায় ৮০, ঠিকমতো হাঁটতে পারেন না। রবিবার তাকে ডাকা হয় এসআইআর শুনানিতে। নাতিকে সঙ্গে নিয়ে লেডি ব্রেবন কলেজে যান বৃদ্ধা। हमको 2 नाम था, मगर फिर भी बुलाया गया। हम बोला भी कैसे चलेंगे, नहीं सके बाबू, नहीं आइए, यहाँ आइए, यहाँ लेके आइए, कागज जमा होगा। जबरदस्ती लाए। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে চূড়ান্ত হয়রানির যে অভিযোগ, সেই ছবিটা বয়স্কদের কতটা ভোগান্তি তা বারবার আমরা দেখছি। বয়স্ক, বিশেষভাবে সক্ষম অসুস্থদের দুর্ভোগের এক শেষ। আর এতেই অনেকেরই প্রশ্ন, তাদের জন্য কি আলাদা ব্যবস্থা করতে পারত না নির্বাচন কমিশন? এ নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর শুনানি। দ্বিতীয় দিনেও বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়ে ভিড়, লম্বা লাইন, এতে ভোগান্তির এক শেষ।
আচ্ছা ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়া শুনানি কেন্দ্রে। ব্রেন স্ট্রোক হয়েছে, মাথায় জল জমেছে, দাঁড়াতে পারি না, বসতেও পারি না। আপনি ভোট দেন তো? কষ্ট করে যাই। কলকাতায় টালিগঞ্জ গার্লস স্কুলেও চলছে শুনানি। সেখানে হাজির বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সঙ্গী হুইল চেয়ার। আলিপুর আবার অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এক বৃদ্ধ। অনেকেরই প্রশ্ন, এই দুর্ভোগ কি কোনোভাবে এড়ানো যেত না? বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। সুকান্ত মজুমদারের এমন যুক্তি অনেকেই মানতে পারছেন না। আমাদের বয়স্ক লোকদের, যাদের 80-র উপরে বয়স, তাদের ওঠা উঠে এটা যদি একতলায় নিচে করা হয় তাহলে তাদের পক্ষে কিছু সুবিধা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং বিএলওর কাছে আবেদন করেছেন, এমন অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবেন কমিশনের প্রতিনিধি। কিন্তু বাস্তবে এরকম কি আদৌ হচ্ছে, এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। আজ বিএলএদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল, আর সব থেকে কম নাম বাদ বাংলায় তৃণমূলের বিএলএ 2-দের কৃতিত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানবো। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, প্রথমত বিএলএ 2 যারা রয়েছেন তাদেরকে তো কাজের কৃতিত্ব দিয়েইছেন, একই সঙ্গে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আগামী 6 মাস হচ্ছে যুদ্ধের সময়, ফলে তাদেরকে প্রত্যেকটা বুথে বুথে এখন থেকে দায়িত্ব এবং আরো অনেক বেশি করে নজর দিতে হবে। তিনি বিএলওদেরকে বলেছেন যে হিয়ারিং এর ক্যাম্পগুলোতে তাদেরকে উপস্থিত থাকতে, যদি তাদেরকে সেখান থেকে প্রশাসনিক স্তরে বার করে দেওয়ার চেষ্টা করা, তাহলে বলতে হবে যে তাদেরকে নোটিফিকেশন দেখানো হয়। এবং অভিষেক উল্লেখ করেছেন যে এই ধরনের কোনো নোটিফিকেশন নির্বাচন কমিশনের কাছে নেই, ফলে যদি যাদেরকে বার করে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তারা গোটা বিষয়টিকে নিয়ে তারা যাবে হচ্ছে সুপ্রিম কোর্ট, আদালতের দ্বারস্থ হবে। এদিনকে তিনি উল্লেখ করেছেন যে বিএলএ 2-রাই হচ্ছে আসলে দলের প্রধান মুখ এবং নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আশাবাদী এবং সেই জয় হওয়ার পর তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটা বিএলওদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। তিনি কোট আনকোট বলেছেন বলে আমরা জানতে পেরেছি যে পায়ে হাত দিয়ে প্রণাম জানাবো এবং শুভেচ্ছা জানাবো। প্রসঙ্গত হচ্ছে বিএলও 2-দেরকে কি কি করতে হবে, কোন বিষয়কে নজর রাখতে হবে, সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা এদিনকে তিনি উল্লেখ করেছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে একজন বুথ কর্মী তারাই হচ্ছে দলের আসল সম্পদ এবং তারাই দলের জন্য সমস্ত রকমের পরিশ্রম করে। ফলে যে বা যারা পদ ধরে থাকা বা পদ আঁকড়ে রাখার জন্য ভাবছেন, কাজ করছেন, তাদেরকেও তিনি কার্যত দিনকে সতর্ক করে দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের যে কাজ করা হচ্ছে বা নির্বাচন কমিশন যেভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তিনি অভিযোগ করে বলেছেন যে বিএলও 2-রা সে ব্যাপারে যেন রোজ নজর রাখেন এবং তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব অ্যাপ রয়েছে সেখানে যে গোটা বিষয়টি যথাযথভাবে যেন আপলোড করতে পারা হয়, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছেন এই দিনে বিএলএ 2-দের সাথে বৈঠকে। আবির, আরো একটা বিষয়, এসআইআর শুনানি, আর সেই শুনানি নিয়ে বিএলএ 2-দের কি নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমত হচ্ছে যে আগামীকাল থেকেই বলা হয়েছে যে সাহায্যের জন্য যে ক্যাম্প সেগুলো প্রত্যেকটা বুথে শুরু করে দিতে এবং কোনো ব্যক্তি যদি ক্যাম্পে যদি না যান বা শুনানি কেন্দ্রে যদি না যান, কেন গেলেন না, প্রয়োজনে তার বাড়িতে টোটো করে গিয়ে তাকে নিয়ে এসে ক্যাম্পে গুলোতে নিয়ে যেতে বলা হয়েছে।
তিনি উল্লেখ করেছেন যে যে সমস্ত ধরনের সাহায্য করা দরকার সমস্ত ধরনের সাহায্য তাদেরকে করতে হবে এবং নতুন নাম যোগ হলে দেখতে হবে সেই নাম বৈধ না অবৈধ এবং মৌখিক নির্দেশে কোনো কাজ যেন তারা না করেন। যেমন ভোটের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথ ছাড়ে না, ভোটের রেজাল্ট বেরোনোর দিন গণনা কেন্দ্র ছাড়ে না, সেই একই রকম ভাবে বিএলও ট্যুর যারা রয়েছেন তারা যেন এই মানসিকতা নিয়ে থাকেন যে শুনানি কেন্দ্র তাদেরকে ছেড়ে তারা যেন কোথাও যাবেন না। এবং তিনি এই প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে সিনিয়র সিটিজেনদেরকে কিভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং আগামীকাল সকালবেলা থেকে বিএলও ট্যুরের সব সিনিয়র সিটিজেনদের বাড়ি যেতে বলা হয়েছে তার নিজস্ব বুথে এবং আগামীকাল নির্বাচন কমিশনের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দলও এই ইস্যুতে যাবে এবং তিনি জানিয়েছেন যে হঠাৎ করে যে বলে দেওয়া হবে 30 লক্ষ নাম্বার তারপর ভোট ঘোষণা করে দেওয়া হবে এই পরিস্থিতি চলতে দেওয়া হবে না এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আজকে বৈঠকের মাঝে বলেছেন বলে আমরা জানতে পেরেছি যে ভোট ইডি সিবিআই দেবে না, সাধারণ মানুষ দেবে। সেই প্রসঙ্গের কথা মাথায় রেখে যেন বিএলও ট্যুরা মূলত যেন কাজ করেন। বেশ, গতকাল নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো প্রথমে। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেকের, পাল্টা খোঁচা বিরোধী দলনেতা। তৃণমূলের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ শুভেন্দু অধিকারীর। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে না, এমন কোনো কাজ নেই। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। ভোটের জন্য নিম্ন রুচির রাজনীতি, কড়া আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। একটা অবাস্তব কথা বলে রাজনীতির স্বার্থে মানুষকে মিথ্যে কথা বলতে বলতে এত দূর মিথ্যে বলতে হবে? জ্বর জারি হলে অসুখ হলে প্যারাসিটামল খায়। অশিক্ষিত একটা লোক মানুষকে চিকিৎসা থেকে দূরে রাখতে চায় যে লোক ভুরি ভুরি মিথ্যে কথা বলে শুধু ভোটের জন্য কতখানি একটা মানুষ নীচ হতে পারে, নিম্ন রুচির পলিটিক্স করতে পারে, এই শুভেন্দু অধিকারীকে না দেখলে জানা যেত না। এর মুখ খোলাটা হচ্ছে বিপদ। এই জন্য একে সব জায়গা থেকে বিতাড়িত করা উচিত। 26-এর তৃণমূলের স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা অভিষেকের, সোশ্যাল মিডিয়ায় কভার পিকচারে স্লোগান। 26-এর তৃণমূলের স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় কভার পিকচারে স্লোগান। গতকালই এই স্লোগানের কথাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের স্লোগানকে পাল্টা নিশানা বিজেপি। 2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব, সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তারপরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে। যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 1 মাস আমি রাস্তায় থাকবো। প্রতিবারই একটা করে স্লোগান লিখে দেয়, বাংলা নিজের মেয়েকেই চাই, এর আগের বার স্লোগান ছিল। তারপরে যেই ভোটটা পার হয়ে গেল বাংলার মেয়েদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসাম থেকে মেয়ে নিয়ে এসে লোককে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। রাজ্যসভাতে সাকেত গোখলে, লোকসভাতে কীর্তি আজাদ, ইউসুফ পাঠান জেলায় জেলায় ঘুরছেন, ভালো কথা। আমার মত হয় জেলাতে যাচ্ছেন উনি জেল দেখতে, কারণ ওনার যা পরিস্থিতি প্রত্যেক জেলার জেলে হয়তো থাকতে হতে পারে, সেখানে দেখতে যাচ্ছেন হয়তো। পদ্মে মহারাজ অস্বস্তি, এসআইআরে পদ্মে কাঁটা। দক্ষিণবঙ্গে মতুয়া অস্বস্তি, এবার উত্তরবঙ্গে অনন্ত অস্বস্তি। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে। তারপর
প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আপনাদের ঠেকার মানুষের প্রমাণ দেখাই করবে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, রাজ্যসভার বিজেপি সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। শনিবার দিনহাটার আদাবাড়ি ঘাটে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভায় সুর চড়ান অনন্ত মহারাজ। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আপনাদের ঠেকার মানুষের প্রমাণ দেখাই করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে। সংবিধানে কয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। বিজেপির রাজ্য সভাপতি বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আমরা তো এই আশঙ্কার কথা বলছি, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। দক্ষিণবঙ্গে বেশ কিছু আসনে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। সেই মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এ নিয়ে অস্বস্তিতে বিজেপি। উত্তরবঙ্গে আবার বিজেপির ভরসা রাজবংশী ভোট। সেই রাজবংশীদের স্বঘোষিত ধর্মগুরু এমন মন্তব্য করেছেন যা পদ্ম শিবিরের কাছে বিড়ম্বনা। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আপনাদের ঠেকার মানুষের প্রমাণ দেখাই করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। নিউজ 18 বাংলা। উত্তরে অনত অস্বস্তি, আর অন্যদিকে আপনাদের মনে করিয়ে দেব, কয়েকদিন আগে শান্তনু ঠাকুরের মন্তব্যের পর একটা শোরগোল পড়ে গেছিল, একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মতুয়াদের একাংশকে মারধরের যে অভিযোগ উঠেছিল, এবার 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচির ডাক মমতা বালার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে। ঠাকুরবাড়িতে মমতা বালা পন্থীদের মারধরের প্রতিবাদে এসআইআর এ মতুয়াদের নাম বাদের আশঙ্কায় প্রতিবাদ কর্মসূচি। 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচি। আমরা গিয়েছিলাম, তিনি একটা বক্তব্য রেখেছেন 50 লক্ষ রোহিঙ্গার যদি নাম বাদ যায় তাহলে 1 লক্ষ আমাদের লোকের নাম বাদ গেলে কোনো অসুবিধা নাই। তিনি এই কথাটা কেন বলেছেন সেটা জানার জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। যারা মতুয়া নয় তারা যেভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অতর্কিতভাবে 3 দিক থেকে আমাদের আক্রমণ করেছে, আমাকে করে যেভাবে মারপিট করেছে। হসপিটালে এডমিট ছিলাম, তাহলে এই বিচারটা ঠাকুরের দরবারে পাঠালাম। জাহাজ প্রতিমন্ত্রী আজকের নাম ভাঙাইয়া খাচ্ছেন, সেই তরি ফুটো হয়ে যাচ্ছে। এ তরি আর কেউ বাঁচাতে পারবে না। দয়াল যদি হরিচাঁদ গুরুচাঁদ থাকে, এর ক্ষমা কেউ পাবে না কোনোদিন। তাদের এই রাজ্য জুড়ে যে কর্মসূচি অবরোধের কোন বিষয়ে আদৌ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ঘরের কাছে এসছিল, আমরা তাদের রুখে দিয়েছি সেই উদ্দেশ্য, না এসআইআর এ মতুয়াদের নাম বাদ গেছে সেই উদ্দেশ্যে, সেইটা আগে পরিষ্কার করা দরকার। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে,
কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন। ইতিমধ্যেই দেখেছি মতুয়ারা তাদের পাশে নেই বিধায় তাদের এই সব কর্মসূচি তারা নিতে বাধ্য হচ্ছে। মূলত নান্টু গোসাইকে যেভাবে একজন গোসাইকে যেভাবে প্রহার করা হয়েছে এটা মতুয়াদের অসম্মান। এরই প্রতিবাদে আগামী 5 তারিখে এবং সেই সঙ্গে আপনারা হিয়ারিং করুন, কিন্তু কোনো মতুয়া, দলিত, আদিবাসী, দেশভাগের বলি কোনো মানুষের নাম যাতে কাটা না যায়, দুটো ইস্যুকে সামনে রেখে আগামী 5ই জানুয়ারি সোমবার বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে। ফের এসআইআর চাপ, আর এসআইআর এর চাপে আত্মঘাতী বিএলও। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে আত্মঘাতী বিএলও হারাধন মণ্ডল সুইসাইডাল যে নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে এসআইআর চাপের কথা উল্লেখ। এসআইআর এর অতিরিক্ত চাপে আত্মহত্যা অভিযোগ পরিবারের। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটি ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। রাত্রি 2টা, 3টা, 4টা আমি বাসে বসে থাকতাম যাতে শরীর খারাপ হয়ে গেলো দেখার জন্য। 10টার সময় বেরিয়েছি, বলছে কাগজগুলো কালেক্ট করে আনি, হিয়ারিং আছে কালকে, সব কাগজগুলো রেডি করার জন্য। এবার কাগজগুলো রেডি করতে কাগজ রেডি করার জন্য ঘর থেকে একটু বেরিয়েছে, আর খুঁজে পাচ্ছি, ফোন করছি, ফোন ধরছে। তারপর দেখলাম আসলাম, সব ছুটাছুটি করছে, আমি চান করছিলাম, চান করতে যাচ্ছিলাম তো সবাই ছুটে ছুটে আসছে। জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলছে হেডমাস্টার হারুদা ও সুসাইড করছে। তো আমি ভাবলাম যে বেঁচে আছে, এসে দেখছি দড়িতে ঝুলে গলা একদম সুসাইড হয়ে গেছে। তখনকে নামালাম, আমরা নামিয়ে বুকে আরে হাত দিয়ে চিপাচিপি করলাম, তখনকে নেই, শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে কিছু বলেনি, বাড়িতে কিছু হয়নি। আমরা দেখেছি এসআইআর যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এক একটা করে বিএলও মারা যাচ্ছে। এই চাপ নিতে পারছে না বিএলওরা, তারা বাড়তি চাপ দিয়েছে প্রতিনিয়ত একটা একটা করে নোটিফিকেশন। এবার বিজেপির নেতারা আমাদের বিধানসভায় এলে জঙ্গলমহলে বেঁধে রাখবো একটা একটা করে গাছে। এই সাধারণ মানুষগুলো যে মারা যাচ্ছে দায়ভার কে নেবে? জ্ঞানেশ কুমার নেবে? ইলেকশন কমিশন নেবে? এসব পরিবারের পাশে কে দাঁড়াবে? बीएलओ पे जो दबाव बन रहा है, उन पे जो मानसिक दबाव बनाया जा रहा है टीएमसी के लोगों के द्वारा, टीएमसी के मुख्यमंत्री के इशारे पे, उनके पदाधिकारियों के द्वारा, उसके कारण आज कई दुखद घटनाएं पिछले कुछ दिनों में देखने को मिली हैं। चुनाव आयोग भी इन सारी चीजों का संज्ञान ले रहा है और हम सब लोग भी दुखी हैं यदि इस अच्छे काम में लगे हुए किसी कर्मी की मृत्यु हो जा रही है। একটা ছবি দেখাচ্ছি, বিএলও যিনি রয়েছেন তিনি এসআইআর এর কাজ করছেন হাসপাতালে বসে, কারণ তার 6 বছরের মেয়ে 3 দিন ধরে হাসপাতালে ভর্তি। হাসপাতালে বসেই এসআইআর এর কাজ বিএলও বাবার। আর পাঁশকুড়ার 172 নম্বর বুথের বিএলও অতনু জানা এসআইআর কাজে অমানবিক চাপের অভিযোগ। প্রশাসনিকভাবে আমরা সবসময় প্রত্যেক বিএলওদের পাশে আছি, যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি। এই ধরনের ইস্যু যদি কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটা কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন রয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। এবার আমাদের ধরুন বাবা মায়েদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সন্তান, কিন্তু আজকে এমন পরিস্থিতিতে পড়ে আছি যে আমাকে এখনই যদি ওখানে ফোন করে ডাকে আমাকে এক্ষুনি যেতে হবে। যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয় তাহলে অন্তত এইসব সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা একটু মুক্তি পাই আর কি। যে ছবি দেখছেন বাংলার পরিচয়, ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিচয়। বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলার শ্রমিককে মার, গুরুতর জখম ভগবান গোলার রফিকুল শেখ। ভুবনেশ্বরে বাংলা শ্রমিকের ঘরে ঢুকে চড়াও 5 দুষ্কৃতী, ঘুমন্ত শ্রমিককে তুলে বেধড়ক মার। কিছু না বলেই বেধড়ক মারধরের অভিযোগ। ভগবান গোলায় ফিরে চিকিৎসাধীন শ্রমিক, আক্রান্তের শরীরে একাধিক আঘাতের চিহ্ন। কিছুদিন আগেই ওড়িশায় খুন বাংলার পরিচয়, এবার সেই ওড়িশাতেই আরেক শ্রমিক আক্রান্ত।
কোথায় কাজ করতেন? কাজ করতাম ভুবনেশ্বর আপনার পটিয়া উড়িষ্যায়। উড়িষ্যায়। ওখানকার লোকজনই মেরেছে? ওখানকার লোকজনই কিছু মেরেছে। জিজ্ঞেস করেছিল? কোনো জিজ্ঞেস করেনি। কি কারণে মারধর করেছে? কোনো জিজ্ঞেস করেনি। একই বল এসে ঘুম থেকে উঠে মার আমাকে। বাঙালি বলে কি মারধর? বাঙালি বলে। ওখানে বাংলায় কথা বলতেন? বাংলা কথা। এই কারণে মারধর করেছে? এই কারণে। ডকুমেন্টস কিছু চাইনি? না, ডকুমেন্টস দেখেনি। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। পশ্চিমবাংলাকে দেখলে খালি মারধর করছে। একই কথাই তোরা বাংলাদেশি। বাংলায় কথা বলে বাংলাদেশ? বাংলাদেশি।